আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ৩টি কারণে বাংলাদেশের 99% স্টুডেন্ট পাবলিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে চান্স পায় না। সো আমি আগে থেকেই বলে রাখি যে এই ভিডিওটা কাদের জন্য? এই ভিডিওটা মেইনলি আমাদের এইচএসসি 27 এবং 26 ব্যাচের জন্য। ঠিক আছে? সো নরমালি 25 ব্যাচের মানুষজনও দেখতে পারো, বাট আল্টিমেটলি আমরা এখানে যারা টার্গেট করতেছি তারা আসলে মোটামুটি আসলে এই ভুলগুলো কলেজ লাইফে করে থাকে। ঠিক আছে? সো আমরা যদি চিন্তা করি যে ইঞ্জিনিয়ারিং এর যে কম্পিটিশনটা বা ইঞ্জিনিয়ারিং এর যে ক্যান্ডিডেট যারা আছে তাদের কথা যদি চিন্তা করি, তাহলে মোটামুটি আসলে বাংলাদেশের সবচেয়ে ভালো যে মেধাবী স্টুডেন্টরা আছে তারাই মোটামুটি আসলে ইঞ্জিনিয়ারিং টার্গেট করে থাকে। কারণ আমরা যদি কলেজ লেভেলের কথা চিন্তা করি, কলেজ লেভেলে মোটামুটি সবাই টার্গেট থাকে একদম বুয়েটিয়ান হওয়া বা বুয়েটে পড়বো। পরবর্তীতে যখন একটু রিয়েলিটি চেক খাইতে থাকে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কঠিন যে ম্যাথগুলো আসা শুরু করে, তখন মোটামুটি মনে হচ্ছে না আমার দ্বারা আসলে বুয়েট হবে না, তাহলে মোটামুটি আসলে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন না নিয়ে হয়তো বা ভার্সিটি বা মোটামুটি হয়তো বা মেডিকেলের দিকে চলে যাবো। ঠিক আছে? এরপরে যখন আসলে আমাদের এইচএসসি পরীক্ষাটা হয় বা এইচএসসি যখন রেজাল্টটা দেয়, তখন মোটামুটি বুঝতে পারি যে না আসলে আমার দ্বারা তো আসলে বুয়েটে বসাই সম্ভব না। তাহলে আল্টিমেটলি আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে লাভ আছে? লাভ নাই তো। তাহলে এই যে মোটামুটি কয়েকটা ছাঁকনির মাধ্যমে যখন আল্টিমেটলি আমাদের ক্যান্ডিডেট নির্বাচিত হয়, তাহলে ওরা মোটামুটি কিন্তু ভালো স্টুডেন্টই হয়। আর আমরা যেটা নরমালি দেখতে পাই যে মেজরিটি স্টুডেন্ট যারা ভালো স্টুডেন্ট ছিল বা বুয়েটে যারা চান্স পায় কিংবা হচ্ছে বুয়েট চুয়েট করে যারা চান্স পায়, তারা মোটামুটি কলেজ লেভেলেও ভালো স্টুডেন্টই ছিল, কলেজ লেভেলে মোটামুটি আসলে ভালোভাবে পড়াশোনাই করছে। তাহলে এখন পড়াশোনার ক্ষেত্রে আল্টিমেটলি আমাদের কি ভুল করা যাবে না, এইটাই জন্য আমি কলেজ লেভেলের থেকে তোমাকে আগে থেকে সতর্ক করে দিচ্ছি। ঠিক আছে? তো প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের রং স্ট্র্যাটেজি ফলো করা। এটা সবচেয়ে বড় ভুল। সবচেয়ে বড় ভুলটা কোনটা? সেটা হচ্ছে আমাদের রং স্ট্র্যাটেজি ফলো করা। এখন ভাই, তাহলে আমি কোন স্ট্র্যাটেজি ফলো করব? যে স্ট্র্যাটেজি তোমার জন্য সঠিক, যে স্ট্র্যাটেজি কি তোমার জন্য সঠিক। আমরা এই ক্ষেত্রে আমরা যেটা করি, কি করি জানো? আমরা যে টপারের যে পডকাস্টগুলো আছে না, টপারদের যে পডকাস্টগুলো আছে কিংবা টপারদের যে আসলে গাইডলাইনগুলো আছে, ওইটা ফলো করার চেষ্টা করি। এখন আমরা নরমালি এইটাও যদি বাদ দিই, এটাও যদি আমরা বাদ দিই, ধরো অফলাইনের কথা চিন্তা করলাম, তুমি আসলে অনলাইনে আসোই না, তুমি কি করো বলো তো? তোমার এই যে পাড়া মহল্লায় হয়তো কোনো একটা ভাইয়া হয়তো বুয়েটের চান্স পাইছে, ওই ভাইয়ের কাছে যা জিজ্ঞাসা করা যে ভাই আমি কিভাবে পড়াশোনা করবো, কোন কোন বইগুলো পড়া উচিত, কোন কোন বইগুলো পড়া উচিত না, কোন কোন কাজ করা উচিত, কোন কোন কাজ করা উচিত না, অনলাইনে পড়া উচিত না অফলাইনে পড়া উচিত, ওই ভাইকে জিজ্ঞেস করছো, ভাই নিজের মন মতো বা ভাই যে যা করছে, যা যা করে বুয়েটে চান্স পাইছে ওষুধ তোমাকে বলে দিছে, তুমি ওইটা ধরে একদম অন্ধের মতো বিশ্বাস করে পড়াশোনা শুরু করে দিচ্ছ যে ভাই তো এটা বলছে, ভাই তো বুয়েটে চান্স পাইছে, তাহলে আমার এটাই করা উচিত। ব্যাপারটা হচ্ছে এইটা যে তোমার স্ট্র্যাটেজি তোমার ওই ভাইকে ফলো করা যাবে, অবশ্যই যাবে, বাট ব্যাপারটা হচ্ছে তুমি একটু অ্যানালাইসিস করার চেষ্টা করো ওই ভাই এটা বলছে, জিপ্রান ভাই এটা বলছে, আবার হয়তোবা অনলাইনের আরো আনাস ভাই এটা বলছে, কিংবা অনলাইনে যে অন্যান্য প্ল্যাটফর্মে যে মানুষরা আছে তারা কি বলছে, এইটা নিজের মধ্যে আনার চেষ্টা করো যে তুমি কেমন লেভেলের স্টুডেন্ট, তারপর হচ্ছে কোন কোন স্টেপ তোমার জন্য খাটতেছে, কোন কোন স্টেপ তোমার জন্য খাটতেছে না, এটা বোঝার চেষ্টা করো। ঠিক আছে? এখন তুমি বলতে পারো যে ভাই এটা বুঝবো কিভাবে? খুব সিম্পল ফর্মুলা, তুমি যে সেটা অ্যাপ্লাই করো। যেমন আমি তোমাকে একটা কথা বলি, যেমন আমাদের প্ল্যাটফর্মের মাঝখানেই আমি আমি ওই যে হালকেস্টাইন ফ্যামিলিতে একটা পোস্ট দেখলাম যে বলতেছে যে ভাই জিপ্রান ভাইয়া বলছে যে নোট করতে, জিপ্রান ভাইয়া কি বলছে? নোট করে পড়তে। আমি প্রত্যেকটা ক্লাসে এটাই বলি যে আমার ক্লাসে প্রথম শর্তই হচ্ছে তুমি হচ্ছে বসে বসে নোট করবা। ঠিক আছে? আবার আনাস ভাই বলছে যে শর্ট নোটস করতে, তারপর মনির ভাই বলছে নোট করাই যাবে না, কারণ আসলে টাইম নাই। আমি তোমাকে যেটা বলি যে তুমি প্রথমে সাপোজ আমার ক্লাস করতেছো, এই জন্য আমি যখন বলছি যে প্রথম শর্ত নোট করা শুরু করো। শুরু করো। তোমার কাছে যদি পার্সোনালি মনে হয় যে ভাই আমার নোট করতে করতে এমন হচ্ছে যে যেসব জিনিস নোট করতেছি ওইসব জিনিস আমার আহামরি কাজেও লাগতেছে না, ওটা আমি পড়ারই সুযোগ পাচ্ছি না, তাহলে বলবো যে শর্ট নোটস করার চেষ্টা করো। এখন তোমার মনে হচ্ছে শর্ট নোটস করেও কোনো কাজে হচ্ছে না, তাহলে তুমি যেটা করবে যে নোট করার দরকার নেই। তোমার যে বইয়ের যে পড়াশোনা যেটা করতেছো ওইখানে তুমি দাগায় দাগায় পড়লেই মোটামুটি তোমার হয়ে যাচ্ছে, তাহলে তোমার হয়ে যাচ্ছে, আর কিছু লাগতেছে না। বাট তোমার যদি এমন হয় যে আমি যে তোমাকে নোট করতে বলতেছি ওই নোটের কারণে তোমার একটু হলেও তোমার রিভিশন হচ্ছে, কিংবা তুমি যে নোটটা করতেছো ওটার কারণে তোমার খুব বেশি একটা টাইম ওয়েস্ট হচ্ছে না, তাহলে আমি বলবো যে নোট করা ইম্পর্টেন্ট। এটা বুঝতে পারছো? তুমি নিজে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো যে তোমার লাইফে বা তোমার এইটা করার মাধ্যমে তোমার এক্সাম হলে তোমার আসলে কোনো ধরনের বেনিফিট পাচ্ছ কিনা। যদি বেনিফিট পাও বা এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করে তুমি আসলে বেনিফিট পাও, তাহলে তুমি এই ফর্মুলাটাই আগাইতে থাকো। যদি মনে হয় যে না এটা আমার কোনো ধরনের কাজে লাগতেছে না, আমি জিপ্রান ভাই বলছে নোট করতে, বাট আমি নোট করতে গিয়ে দেখতে পাচ্ছি অনেক টাইম ওয়েস্ট হচ্ছে, আমি এক্সাম দিতেও যাচ্ছি না, এক্সামের জন্য যে পড়াশোনাটা ওইটা করতে পারতেছি না, তাহলে আমার কথা শোনার দরকার নেই। ব্যাপারটা বুঝতে পারছো? তো স্ট্র্যাটেজি নিজের মতো করে সাজাও। সবচেয়ে বড় কথা হচ্ছে টপারদের কথা শুনবা, ওরা কি করছে? আইআইটি যেই সলভ করছে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাডভান্স ম্যাথ প্রবলেম সলভ করছে, তারা মোটামুটি দেখবা 6 থেকে 7 মাসের মাঝখানে বা একটু যদি বেশিও হয় তাহলে 1 বছরের মাঝখানে তারা হচ্ছে এইচএসসি সিলেবাস শেষ করে ফেলছে। বাট আমাদের মেজরিটি স্টুডেন্ট যারা আসলে মিডল লেভেলের স্টুডেন্ট, ঠিক আছে, তারা কি করে? তারা আসলে 2 বছরে আসলে এইচএসসি পড়াশোনা শেষ করতে পারে না। এটা তোমাকে লিখে দিলাম যে 2 বছরে কিংবা এইচএসসির আগ পর্যন্ত তোমার দেখবা যে এইচএসসির অনেক কিছু বাকি আছে, ইভেন আমার অ্যাডমিশনে অনেক কিছু বাকি ছিল।
বুয়েটে চান্স তো পাইছি নাকি, অন্যান্য ভার্সিটিতেও চান্স পাইছি। সো ব্যাপারটা হচ্ছে এটা যে তুমি এদেরকে ফলো করতে গেলে দেখবা আইআইটি যেই সলভ করতে যে তুমি দেখবা যে অনেকগুলো সিলেবাস বাকি, অনেকগুলো চ্যাপ্টার তুমি ধরোই নেই, লাভ আছে কি, লাভ নাই। তো এসব সলভ করতে গিয়ে তুমি দেখলা যে এইচএসসি তে A+ মিস করছো, এইচএসসি তে A+ মিস করছো, তাহলে তুমি বুয়েটে পৌঁছতে পারলা না। তুমি আইআইটি যে সব ধরনের অ্যাডভান্স ম্যাথ প্রবলেম পারো, বাট তুমি এইচএসসি তে খারাপ করার কারণে তুমি বুয়েটের চান্সই মানে বসার চান্সই পাচ্ছ না, তাহলে আলটিমেটলি আসলে লাভ আছে কি, কোনো ধরনের লাভ নেই। তো যেটা বললাম যে স্ট্র্যাটেজি নিজের মতো ফিক্স করো, এটার জন্য তুমি আসলে বিভিন্ন ধরনের ভাইয়া, কয়েকজন ভাইয়ার হচ্ছে কি পরামর্শ নিতে পারো। ইভেন এমনও আছে, সাপোজ হচ্ছে আমি যখন নর্ডেম কলেজে পড়তাম, নর্ডেম কলেজের একটা ভাইয়ের থেকে আমি জিজ্ঞেস করছিলাম যে ভাই দেখেন আমি এখন থেকেই কি আসলে মানে মেইন বইয়ের বাইরে বাইরে কোনো ধরনের পড়া উচিত কিনা, বা মেইন বইয়ের বাইরে কোনো ধরনের বই পড়া উচিত কিনা। ভাইয়া বলছে যে না, মেইন বই পড়লেই এনাফ, মেইন বই পড়লে তুমি বইটা চান্স পেয়ে যাও। পরবর্তীতে জানতে পারছি যে ভাইয়া মেইন বই পড়ে ঠিক আছে, বাট মেইন বই 3টা পড়ে। ফিজিক্সের ক্ষেত্রে তপন, ইসাক, সেলু আছে না, 3টা পড়ে। কেউ যদি 3টা যদি ভালো করে পড়তে পারে সেলুর বইতে, কিংবা হচ্ছে দেখবা যে ইসাক স্যারের বইতেই পিছনে কিন্তু আসলে দেখবা যে বিগত বছরে যে ইঞ্জিনিয়ারিং যে কোশ্চেনগুলো আছে ওটা দেওয়া আছে, তাহলে এইটা যদি করে তাহলে তার কি কোশ্চেন ব্যাংক লাগতেছে? 3টা বই যদি কেউ কমপ্লিট করতে পারে কোশ্চেন ব্যাংক লাগতেছে না। এখন কেউ যদি একটা বই পড়ে তার জন্য তো কোশ্চেন ব্যাংক লাগতেছে। ব্যাপারটা বুঝতে পারছো? জিনিসটা কিন্তু একই, বাট এক একজনে এক এক রকম ভাবে খাচ্ছে, মানে খাবো ঠিকই, বাট এক একজনে ঘুরে খাচ্ছে, হয়তো বা কেউ সামনাসামনি খাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এইটা। তো একটু মাথায় চিন্তা করবা যে আসলে একজনকে একদম অন্ধ করে বিশ্বাস করবা না, যেটা করবা সেটা হচ্ছে 3জন থেকে বা 4জন থেকে একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করবা, কিংবা হয়তো বা আমাদেরকে নক দিবা যে ভাই এটা কিভাবে পড়তে হবে, এই প্রবলেমটা ফেস করতেছি, এটা কিভাবে করতে হবে। সো এইটা করে মোটামুটি হচ্ছে নিজের স্ট্র্যাটেজি নিজের মতো করে সাজাবা, এন্ড হচ্ছে এখন থেকে একটু কোশ্চেন ব্যাংকটা হচ্ছে অ্যানালাইসিস করার চেষ্টা করবা যে কোশ্চেন ব্যাংকে কি কি ধরনের ম্যাথ আসছে, ঠিক আছে। এরপরে সবার লাস্টে না, আমাদের সেকেন্ডে, সেটা হচ্ছে আমাদের এক্সাম ওরিয়েন্টেড না হওয়া। এটা আমার একটা ভুল, যে আমি যেটা করতাম নর্ডেম কলেজে থাকতে, আমি হচ্ছে থিওরি পড়ে চলে যেতাম। থিওরি পড়ে আমাদের কি হইতো, কুইজ হইতো। নর্ডেম কলেজের মানুষ মেজরিটি স্টুডেন্ট ভালো করে একটা বড় রিজন হচ্ছে কুইজ, ঠিক আছে। আমাদের মেজরিটি স্টুডেন্ট কি হচ্ছে, কুইজ দিতে অভ্যস্ত। আমরা চিন্তা করতাম যে আসলে আমাদের উইকে আমাদের 2টা কুইজ দিতে হইতো, আমরা উইকে অ্যাটলিস্ট 2 দিন হলেও পড়তাম, অ্যাটলিস্ট কি 2 দিন হলেও পড়তাম। আর যাদের হয়তো 1-2 মাস পরে পরীক্ষা, হয়তো বা 2 মাস 3 মাস পরে কি করতে পড়তে বসছে, বাট আমরা যেটা করতাম উইকে 2 দিন পড়তাম, ঠিক আছে। সো উইকে যখন আমি 2 দিন পড়তেছি, যখন আমার এক্সাম আসে, তখন আসলে এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা বলতে বোঝায় যে আমি যখন কুইজ থাকতো, কুইজগুলো অনেক কঠিন হইতো, স্পেশালি ফিজিক্সের কথা যদি চিন্তা করি অনেক কঠিন হইতো। এখন যখন আমি কুইজ হইতো, তাহলে এই কঠিন এক্সামটা পার করার জন্য, শুধুমাত্র পাস করার জন্যই যদি আমার যদি অনেক পড়াশোনা করতে হয়, তাহলে ওই পড়াশোনার মাঝখানে আমার কি থাকতো, আমার আসলে মেইন বই পড়া থাকতো। এরপরে মেইন বই আমি বুয়েটের একটা ভাইয়ের কাছে পড়তাম, নাম ছিল তুষার ভাই। সো তুষার ভাই দেখতাম যে আমার অ্যাডমিশনের জিনিসপাতিগুলো আছে বা অ্যাডভান্স ম্যাথ প্রবলেম যেগুলো আছে ওইটা আমাকে সলভ করে দিত, বা ওইটা আমাকে করাই দিত। তাহলে এই জিনিসগুলো আমি পড়ে যেতাম। বাট আমি ভুল কি করতাম, সেটা হচ্ছে আমি থিওরি পড়ে চলে যেতাম, আমি প্র্যাকটিস করতাম না। সো এই এক্সামে, এই কুইজের এক্সামে পাস করার জন্য আমার নিজের বাসায় বসে বসে একটু হলেও নিজে এক্সাম দেওয়া উচিত ছিল, বা নিজে হলেও একটু বেশি করে প্র্যাকটিস করা উচিত ছিল। সো যেটা করতে হবে, এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করতে হবে। কোন একটা জায়গায় যদি এক্সাম অনেক বেশি নেয়, কোন একটা কোচিং সেন্টারে, তাহলে ওই কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও। কিংবা যদি অনলাইনে কোথাও এমন হয় যে তুমি এক্সাম রেগুলার দিতে পারতেছো, তাহলে ওখানে ভর্তি হয়ে যাও। কি করবা, এক্সামের আগে ভালো করে পড়তেছো, প্লাস এক্সামে বারবার তোমার প্র্যাকটিস হচ্ছে, প্র্যাকটিসের মাঝখানে তোমার অ্যাকুরেটলি তুমি আনসার করতে পারতেছো, তুমি টাইম ম্যানেজমেন্টের যে ব্যাপারটা আছে সেটা তুমি করতে পারতেছো। তাহলে আমার কাছে মনে হয় যে এর বেশি আসলে তেমন কিছু লাগে না। বাট আমি এনডিসিতে থাকতে আমি থিওরি পড়ে চলে যেতাম, আমি নিজে বাসা বসে খুব একটা প্র্যাকটিস করতাম না, ম্যাথ সলভিং এর যে ব্যাপারটা আছে এটা আমি করতাম না। বাট আমি কি করতাম, এক্সামে আসলে আমি পারফেক্ট কিভাবে যাইতাম, সেটা হচ্ছে আমরা যেটা জানি যে নটরডেমের কুইজ স্বভাবতই অনেক কঠিন হয়। কি হয়, স্বভাবতই অনেক কঠিন হয়। সো দেখা গেছে যে আমি কি করতাম, থিওরি জিনিসপাতিগুলা মানে মোটামুটি অ্যাপ্লাই করে কিছু না কিছু হচ্ছে লিখে চলে আসতাম। সো লিখে চলে আসে, সাপোজ হচ্ছে ঘ নাম্বারের একটা কোশ্চেন। সো ঘ নাম্বারের কোশ্চেন আমার হয়তো বা আমি মুঙ্গা কিছু একটা লিখে দিয়ে চলে আসছি, ঠিক আছে। তো লিখে দিয়ে চলে আসার কারণে দেখা যাচ্ছে 4-এ আমাকে 3 দিছে, 4-এ 3 না, সাপোজ হচ্ছে 2 দিছে। আর যেই ছেলেটা দেখো হচ্ছে সারা রাত পড়ছে, অনেক বেশি প্র্যাকটিস করছে, আইআইটি যেই সলভ করছে, সেও দেখা যাচ্ছে পারতেছে না। মানে মেজরিটি স্টুডেন্ট তো পারবেই না, অনেক কঠিন কোশ্চেন করে। তো সো না পারলে তাকে কত দিবে, না পারলে হয়তো বা সে একদম একদম লাস্ট পয়েন্ট পর্যন্ত গেছে, হয়তো বা একটু ক্যালকুলেশনে ভুল গেছে। তো এই একটু ক্যালকুলেশনে ভুল করার কারণে 3 থেকে 4-এর মধ্যে 3 দিছে। সো মোটামুটি দেখা যাচ্ছে আমি মোটামুটি আসলে ওই থিওরি পড়ে মোটামুটি একটা আনসার করে উঙ্গা লিখে 4-এ 2 পাইছি, আর সে হচ্ছে অনেক পরিশ্রম করে 4-এ 3 পাইছে। সো মোটামুটি এই কারণে দেখা যাচ্ছে আমার আসলে ডিফারেন্স খুব বেশি থাকতো না, নরডেমের র্যাঙ্কও খুব একটা খারাপ ছিল না। আমার যতটুকু মনে পড়ে সেন্টাপ ওয়ানে আমার 141 ছিল, আর লাস্টের দিকে হয়তো বা 200-র কাছাকাছি ছিল, ঠিক আছে। তো যাই হোক, সো এই হচ্ছে আমার মোটামুটি স্ট্র্যাটেজি ছিল। আর হচ্ছে এইটা আমার একটা ভুল ছিল, কারণ আমি কলেজ থেকে যখন এইচএসসি পার হয়ে যখন অ্যাডমিশনে আসছি, তখন ব্যাপারটা বুঝতে পারছি সবাই সবকিছু পারে, বাট যে অ্যাকুরেটলি টাইমের মাঝখানে সলভ করতে পারতেছে, সবকিছু জিনিসকে একদম মাথায় রেখে সলভ জিনিসটা করতে পারতেছে, সে থিওরি পারে না বাট ম্যাথ সলভ করতে পারে, সে আগে থাকবে, ঠিক আছে। সো যেটা বললাম যে এক্সাম ওরিয়েন্টেড হয়ে নিজে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। এটা যদি না করো তাহলে বাদ, তাহলে আসলে কিছু করার লাভ নাই। তুমি যতই থিওরি পারো, যতই করতে পারো, এক্সামে যদি আনসার না করতে পারো, তাহলে আসলে এই থিওরি কোনো লাভ নেই।
ঠিক আছে। সো লাস্ট মোমেন্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের ওভার কনফিডেন্স। সো ওভার কনফিডেন্সের যে ব্যাপারটা সেটা খুব সিম্পলি আমি বলি যে যারা মোটামুটি আমি যেটা বললাম প্রথম দিকে যেটা বললাম যে যারা ভালো স্টুডেন্ট থাকে তারা প্রথম দিকে টার্গেট থাকে যে আমি বুয়েটিয়ান হবো, আমি বুয়েটে সিএসসি নাকি ত্রিপলি এটা নিয়ে কারাগারি করে। পরে যেটা দেখা যায় যে এইচএসসিতে আসলে এইচএসসিতে আসলে এ প্লাসই পায় নাই, এ প্লাস পাইছে হয়তো ফিজিক্স কেমিস্ট্রিতে কোনোটাতে একটা ছুটে গেছে, হয়তো ইংলিশে ছুটে গেছে, যেটা কারণে আসলে বুয়েটে বসতেই পারতেছে না। সো এই ওভার কনফিডেন্স থাকা যাবে না। আর সবচেয়ে বড় যেটা হয় সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং এক্সপার্টের মাঝখানে সবচেয়ে যে ইয়াটা থাকে সেটা হচ্ছে আমি তো মানে মুখস্থই করবো, মানে মুখস্থ কেন করবো, আমি আসলে কি করবো, নতুন নতুন ফর্মুলা আবিষ্কার করবো, নতুন নতুন ফর্মুলা আবিষ্কারে পরীক্ষার হলে আমি থিওরি অ্যাপ্লাই করবো, থিওরি অ্যাপ্লাই করে নতুন নতুন ফর্মুলা আবিষ্কার করে ওটা দিয়ে আমি সলভ করে চলে আসবো। বাট এত টাইম কি আছে তোমার কি? যদি আমি চিন্তা করি সেটা হচ্ছে আমাদের বুয়েটের ক্ষেত্রে আমাদেরকে সময় থাকে 3 ঘন্টা, প্রতি ম্যাথের জন্য হয়তোবা 3 মিনিটের মতো সময় থাকে। এখন এই 3 মিনিটের মাঝখানে কি আসলে বলা যায় যে তুমি কোন একটা ম্যাথ, একদম ইজি একটা ম্যাথ আসছে, তুমি কি এটার জন্য 3 মিনিট ওয়েস্ট করা উচিত আর 3 মিনিট লাগানো উচিত? অবশ্যই না। কারণ এমন অনেক কোয়েশ্চেন আসে যেগুলো অনেক কঠিন, একদম টপার লেভেলের, ওগুলোর জন্য তোমার আসলে অনেক বেশি টাইম লাগবে, অনেক বেশি কি টাইম লাগবে। তোমার যে কোয়েশ্চেনটা একদম হুবহু কোয়েশ্চেন ব্যাংক থেকে চলে আসছে ওটার মধ্যে তুমি 3 মিনিট লাগানো আসলে তোমার জন্য জায়েজ না, ওটার জন্য তোমাকে লাগাইতে হবে 1 মিনিট, 1 মিনিটের মধ্যে এটা শেষ করে দিতে হবে। ঠিক আছে। তো এখন তুমি যদি মনে করো যে না ভাই আমি তো মুখস্থ করতে পারবো না, আমি কোনো ধরনের শর্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না, তুমি কি করলা, একদম কি করলা, একদম পুরা হুবহু সব কিছু মিলে থিওরি তুমি বসাইলা, থিওরি বসে কোনো একটা জিনিস প্রতিপাদন করে লাস্ট মোমেন্টে হচ্ছে আনসারটা বের করলা, আর কেউ একজন একটা শর্টকাট মুখস্থ করে ফর্মুলাটা আনসারটা বসাই দিল, কে আগায় থাকলো? দুজনে সেম মার্কসই পাবা, 10-এ 10 তুমিও পাবা ও পাবে, বাট সে কি করতেছে এই টাইমটা অন্য কাজে লাগাইতে পারতেছে। ব্যাপারটা বুঝতে পারছো? সো ওভার কনফিডেন্সে ভুগবা না যে তুমি আসলে যা যা পারো ওইটা দিয়ে তুমি সলভ করে ফেলতে পারবা। আবার অনেকের একটা ব্যাপারটা থাকে ভাই আমি আসলে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি, আমি বায়োলজি পড়বোই না, তাহলে ভাই এইচএসসি তে পাসই করতে পারলা না, এইচএসসি তে পাসই করতাম, লাভ আছে কি? লাভ নাই তো। সো ওভার কনফিডেন্সের কারণে দেখা যাচ্ছে যে আমরা আসলে দেখা যাচ্ছে মানে কাউকে এমন থাকতো, আমার নর্ডেম কলেজে এমন অনেকেই ছিল যাদেরকে বলতাম যে মানে তোরা কি আসলে কোশ্চেন ব্যাংকে পড়া শুরু করছে কি? বলছে আরে না না লাগবে না লাগবে না, আমি পরে পরে দেখে নিব না। তোমার কি মনে হয়, তোমার কি মনে হয় যে তুমি কলেজ লাইফে মোটামুটি ভালো করে পড়াশোনা করে আসছো, তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে এখন তো অনেক কম টাইম পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ যে এইচএসসি 25 তো দেখতে পাইছো, এখন হয়তোবা তোমার কাছে সময় আছে 3 মাস, হাইস্ট গেলে 3 মাস, তাহলে এই 3 মাসের মাঝখানে তুমি কোশ্চেন ব্যাংক একদম ফাটাই পড়ে ফেলতে পারবা? ফাটাই পড়ে ফেলা তো ইম্পর্টেন্ট না, ম্যাথ প্র্যাকটিসও তো করতে হবে, এক্সামও তো দিতে হবে, তাহলে এই 3 মাসের মাঝখানে তুমি সব শেষ করে ফেলতে পারবা? সম্ভবই না। ওই ওভার কনফিডেন্সটা একটু বাদ দাও যে না আসলে আমি এই সেই 3 মাসে আমি সবকিছু শেষ করে ফেলবো। যেটা করতে হবে কোশ্চেন ব্যাংকটা প্রথম দিকে হাতে রাখতে হবে, কোশ্চেন ব্যাংকটা প্রথম দিকে হাতে রাখতে হবে, তোমাকে একটু বুঝতে হবে যে কোন কোন কোশ্চেনগুলো তোমার বেশি আসে, কোন 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 জিনিসগুলো কঠিন আসে, আর যদি ঘুরে আসে তাহলে কিভাবে ঘুরে আসে। সো আমি যেটা বলবো যে কলেজ লাইফের প্রথম থেকেই তোমার কোশ্চেন ব্যাংকটা হাতে রাখবা। অ্যান্ড নর্ডেম কলেজ এই কারণে আগাই থাকে কারণ তারা আসলে প্রশ্ন কঠিন আসে, মানে কুইজের যে কোশ্চেনগুলো আছে ওগুলো প্রশ্ন তো অবশ্যই কঠিন করে, অ্যান্ড এই কঠিন করার ক্রাইটেরিয়া কোথায় সেটা হচ্ছে আমাদের একদম ইঞ্জিনিয়ারিং যে কোশ্চেন ব্যাংকগুলো আছে না ওইটা রিলেটেড কোশ্চেন আসে, কোশ্চেন করে দেয়। অ্যান্ড যারা স্টুডেন্ট আছে তারা আসলে কোশ্চেন ব্যাংকটা সেই কলেজ লাইফের প্রথম থেকে মানে শেষ করে ফেলে। ব্যাপারটা বুঝতে পারছো? তো যেটা বললাম যে আমাদের এই 3টা ভুল মোটামুটি আমরা আলোচনা করে ফেলছি। আর এইচএসসি 27 বা 26 ব্যাচের যারা আছো, তো তোমরা চাইলে যে তোর সাপোজ হচ্ছে তোমার টার্গেট হচ্ছে বুয়েট বা তোমার টার্গেট হচ্ছে একদম ধরো মেইন ইঞ্জিনিয়ারিং, সো তুমি চাইলে আমাদের যে ইঞ্জিনিয়ারিং কোর্সের ক্লাসগুলো যেটা আসলে আমাদের 25 ব্যাচের জন্য, সো এইগুলো ক্লাসগুলো একটু এম ক্লাস দেখতে পারো, দেখে তুমি চাইলে হচ্ছে এনরোল করে ফেলতে পারো। এটাতে তোমার কি সুবিধা হবে যেটা বললাম যে তোমার যে কোশ্চেন ব্যাংকের যে ম্যাথগুলো আছে ওটা তোমার এখানে আমরা সলভ করাই দিচ্ছি, এটা কোনো আহামরি তোমার এফোর্ট দেওয়া লাগবে না, জাস্ট তুমি হয়তোবা হচ্ছে প্রতিদিন রাতে 1 ঘন্টা তুমি এখানে দেখলা, 1 ঘন্টা একটা ভিডিও দেখলা, কিংবা ক্লাস যদি 2 ঘন্টার হয় তাহলে 2 ঘন্টার একটা লেকচার দেখলা, এরপরে হয়তো হচ্ছে প্রতিদিন 1 সপ্তাহের মধ্যে হয়তো 3টা বা 4টা লেকচার করে দেখো, তাহলে আমার মনে হয় না তোমার এখানে খুব বেশি একটা প্রেশার হবে। সো খুব বেশি যদি একটা প্রেশার না হয় তাহলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে তোমার জন্য আসলে এই কোর্সটা বা আলগেস্টাইনের যে ইঞ্জিনিয়ারিং যে কোর্সটা এটা নেওয়া উচিত। আর তোমার যদি মনে হয় যে না ভাই আমি বাকি যে ভার্সিটিগুলো কোর্সগুলো করে দেখতে পারি, সাপোজ হচ্ছে সাস্ট আছে, আইওটি আছে, এমআইএসটি আছে, তারপর আমাদের শুধুমাত্র কোশ্চেন ব্যাংকের যে ম্যাথগুলো আছে এইগুলো যে সলভ করানো আছে এই কোর্সে বা প্রিসাইজ ইঞ্জিনিয়ারিং যে কোশ্চেন ব্যাংক কোর্স আছে এটাতেও তুমি চাইলে এনরোল করতে পারো। সো ক্লাসগুলো কেমন তুমি চাইলে আসলে কমেন্টে আর হচ্ছে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে আসলে কি করবা, সেখান থেকে জাস্ট ডেমো ক্লাসগুলো দেখবা, দেখে যদি তোমার মনে হয় যে তোমার কোনটা কিনা উচিত, কোনটা কিনলে তোমার ভালো হবে, ভালো হবে বলতে কি তুমি যদি এখানে এক্সামও দিতে পারবা, তুমি যে কোনো একটা ক্লাস করলা এরপর ওই একটা এক্সাম দিবা, এক্সাম দিয়ে তুমি যদি বোঝো না তোমার এটা কোনো না কোনো বেনিফিট হচ্ছে, তাহলে আমার কাছে পার্সোনালি মনে হয় তোমার আসলে আমাদের এই কোর্সের যে কোনো একটা তোমার কলেজ লাইফ থেকে থাকা উচিত। ঠিক আছে, এই তো। সো এর বাইরে কারো যদি কোনো ধরনের কোশ্চেন থাকে চাইলে কমেন্টে জানাতে পারো। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।